আপনি কি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরফা ইসলামী ব্যাংক ও প্রাইম ব্যাংকে এই তিনটি ব্যাংকের মধ্যে টাকা লেনদেন করছেন, কিংবা আপনি যদি এই তিনটি ব্যাংকের মধ্যে টাকা জমা রাখতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমি খুবই পরিকল্পিতভাবে বলবো বর্তমানে এই তিনটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকের ঝুঁকি কতটুকু রয়েছে, কোন ব্যাংকের কী সমস্যা ধরা পড়েছে এবং ভবিষ্যতে এই তিনটি ব্যাংকের কি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার টাকার সুরক্ষার বিষয়ে ভুল সিদ্ধান্ত আপনাকে বড় বিপদে ফেলতে পারে। ক্রমানুসারে প্রথমে ব্যাখ্যাগুলোকে আলাদা করে দেখব, তারপর ঝুঁকির ধরনগুলো আপনাদেরকে বোঝাবো, সর্বশেষ আপনাদের জন্য প্র্যাকটিক্যাল পরামর্শ দেব আপনি কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবেন। সবার আগে আসি বাংলাদেশের সবচেয়ে আলোচিত বড় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়ে। গত কয়েক বছরে ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় সমস্যা হলো নন পারফর্মিং লোন বা খারাপ লোন নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে প্রভিশন বা লোন লোকসান কভার করতে বিপুল টাকা সংরক্ষণ করতে হয়েছে। এই কারণে 2024-25 অর্থবছরে ব্যাংকের মুনাফা কমে যায় এবং কিছু রিপোর্টে সম্ভাব্য ক্ষতির কথাও উঠে আসে। তারপর বোর্ড পুনর্গঠন, শেয়ারহোল্ডারদের পরিবর্তন এবং কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন তদারকি, এসব বিষয়েও এ সময় আলোচনায় ছিল সবচেয়ে বেশি। ব্যাংকের প্রধান তিনটি ঝুঁকি হচ্ছে অ্যাসেট কোয়ালিটি রিস্ক, অর্থাৎ খারাপ ঋণ বেশি হলে ব্যাংক ভবিষ্যতে আরও টাকা সংরক্ষণ করতে বাধ্য হতে পারে এবং এতে ডিপোজিটরদের উপর চাপ পড়তে পারে। নাম্বার 2 ঝুঁকি হচ্ছে গভর্নেন্স রিস্ক। পরিচালনা পর্ষদে অস্থিরতা বা তদারকি সমস্যা থাকলে ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণ দুর্বল হয়ে পড়বে। লিকুইডিটি রিস্ক, খারাপ ঋণের চাপ বেশি হলে কিছু সময় ব্যাংকের হাতে ক্যাশ প্রেশার তৈরি হতে পারে। ভবিষ্যতে কি হতে পারে এই ইসলামী ব্যাংকের? যদি ব্যাংক খারাপ ঋণ কমাতে পারে, রিকভারি বাড়ায় এবং বোর্ড স্থিতিশীল থাকে, তাহলে পরিস্থিতি উন্নত হবে। কিন্তু যদি তা না হয়, কেন্দ্রীয় ব্যাংক আরও কঠোর ব্যবস্থা নিতে পারে, এমনকি স্ট্রাকচার বা মার্জারের মতো সিদ্ধান্তও আসতে পারে এই ব্যাংক নিয়ে। আল আরফা ইসলামী ব্যাংক নিয়ে। আল আরফার ক্ষেত্রে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কয়েকটি তদন্তে অনিয়ম ধরা পড়ে। সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও সংক্রান্ত লঙ্ঘন পাওয়া গিয়েছে এবং কিছু আর্থিক কার্যক্রমে সন্দেহজনক ত্রুটি পাওয়া যায়। এসব কারণে ব্যাংক কিছু জরিমানাও দিয়েছে এবং নজরদারিতেও ছিল বেশ কিছুদিন। ব্যাংকের দুটি ঝুঁকি দেখা যায়। একটা হচ্ছে গভর্নেন্স রিস্ক, অর্থাৎ নিয়মভঙ্গের ঘটনা বারবার হলে আস্থা কমে যাবে। লিকুইডিটি মনিটরিং, যদিও বর্তমানে বড় সংকট নেই, তবে নিয়ম ভাঙলে ভবিষ্যতে চাপ তৈরি হতে পারে এই ব্যাংকটির জন্য। ভবিষ্যৎ যদি আমরা দেখি, যদি ব্যাংক নিয়ম মেনে পরিচালনা শক্তিশালী করে, ঝুঁকি কমবে, তবে নতুন নিয়ন্ত্রণ বা জরিমানার মতো বিষয় ভবিষ্যতেও আসতে পারে। প্রাইম ব্যাংকে। প্রাইম ব্যাংকে সাম্প্রতিক বছরগুলোতে তুলনামূলকভাবে স্থিতিশীল পারফরম্যান্স রয়েছে, যেমন কোয়ালিটি রিপোর্ট, নেট প্রফিট বেড়েছে, অ্যাসেট কোয়ালিটি আগের তুলনায় উন্নত হয়েছে এবং বড় কোনো কেলেঙ্কারি বা অনিয়ম সামনে আসেনি প্রাইম ব্যাংকের। তাই এই ব্যাংক তিনটার মধ্যে তুলনামূলকভাবে স্থিতিশীল। তবে মনে রাখতে হবে, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর এখন সাম্প্রতিক চাপের মধ্যে রয়েছে। অর্থনৈতিক ধীরগতি, ডলার সংকট এবং উচ্চ এনপিএল সব ব্যাংককেই প্রভাবিত করছে। এই প্রাইম ব্যাংক নিরাপদ হলেও ঝুঁকিমুক্ত নয়। পুরো সেক্টরের চিত্র বুঝে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্যাংকগুলো তাদের চারপাশের অর্থনীতির প্রভাবেই ভালো বা খারাপ হয়। বাংলাদেশ ব্যাংক এখন বড় আকারের অ্যাসেট কোয়ালিটি রিভিউ AQR করছে, দুর্বল ব্যাংকগুলোকে মার্চ এবং পুনর্গঠন করেছে এবং কঠোর তদারকি এবং নীতির আওতায় আনা হয়েছে প্রত্যেকটা ব্যাংকেই। ডিপোজিট প্রোটেকশন স্কিমও আপডেট করা হয়েছে, যেখানে নির্দিষ্ট পরিমাণ টাকার ইন্স্যুরেন্স থাকবে। পুরো সিস্টেম এখন চাপের মধ্যে, তাই আপনি যে ব্যাংকে টাকা রাখুন, নিয়মিত পর্যবেক্ষণ করা খুবই জরুরি। এখন বলি, আপনি কিভাবে বুঝবেন কোন ব্যাংকে টাকা রাখা আপনার জন্য নিরাপদ। এই চেকলিস্ট ফলো করলে আপনারা অবশ্যই নিরাপদ হিসেবে বিবেচনায় নিতে পারবেন। ব্যাংকের সাম্প্রতিক আর্থিক রিপোর্ট আপনি অবশ্যই দেখবেন। প্রতি বছর এবং প্রতি কোয়ার্টারলি রিপোর্ট আসে, তাই এনপিএল, প্রভিশন ঘাটতি, লাভ লোকসান কত সেটি আপনি দেখে নেবেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের নোটিশ দেখুন, কোন ব্যাংক বারবার জরিমানা খাচ্ছে, কোন ব্যাংকের বিরুদ্ধে তদন্ত চলছে। এছাড়াও ব্যাংকের এনপিএল ট্রেড দেখুন। উচ্চ এনপিএল মানে হচ্ছে উচ্চ ঝুঁকি।
বোর্ড ও ম্যানেজমেন্ট স্থিতিশীল কিনা সেটিও দেখুন। নিয়মিত পরিবর্তন হলে অবশ্যই সতর্ক থাকবেন। ডিপোজিট ইন্স্যুরেন্স লিমিট মাথায় রাখুন। এখন নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত সেই সুরক্ষা পাওয়া যায়। বড় টাকা এক ব্যাংকে রাখবেন না, একাধিক স্থানে ভাগ করে রাখুন। যদি আপনার ব্যাংকে 2 লাখ টাকার বেশি থাকে, চেষ্টা করুন টাকাটিকে 2 থেকে 3টি ভাগে ভাগ করে রাখতে, কারণ ডিপোজিট ইন্স্যুরেন্স সীমার বাইরে গেলে পুরো টাকা সুরক্ষিত থাকে না। জরুরি সঞ্চয় এমন ব্যাংকে রাখুন যাদের অ্যাসেট কোয়ালিটি ও মুনাফা স্থিতিশীল, যেমন প্রাইম ব্যাংক বা আরও বড় প্রাইভেট ফরেন ব্যাংক রয়েছে। এই সেগমেন্টে সাধারণত বেশি স্টেবল। মেয়াদি টাকা রাখতে চাইলে গভর্নেন্স বোর্ড, সুকুক, ট্রেজারি বন্ড এবং সঞ্চয়পত্র এইসব ঝুঁকিহীন অপশন বেছে নিতে পারেন। আর যদি কোনো ব্যাংক নিয়ে নিয়মিত নেগেটিভ নিউজ আসে, তাহলে সময় নষ্ট না করে ধীরে ধীরে টাকাটা সেফ জায়গায় নিয়ে আসুন। ধরুন এই 3টি ব্যাংকে এক লাইনে সারসংক্ষেপ আপনাদেরকে বলি কোন ব্যাংক কী অবস্থায় রয়েছে। আপনি কিভাবে বুঝবেন এই 3টা ব্যাংকের মধ্যে কোনটায় বেশি সমস্যা, কোনটায় কম সমস্যা। যদি ইসলামী ব্যাংক হিসাব করি, বর্তমানে উচ্চ এনপিএল রয়েছে, যেটা হচ্ছে পরিমাণে উচ্চ ঝুঁকিতে রয়েছে ইসলামী ব্যাংক। এছাড়াও আল-আরফা ইসলামী ব্যাংক যদি দেখি, নিয়মভঙ্গের তালিকার মধ্যে রয়েছে এবং তদারকির সমস্যার মধ্যে রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে মধ্যম ঝুঁকিতে রয়েছে আল-আরফা ইসলামী ব্যাংক। প্রাইম ব্যাংকের চিত্র যদি দেখি, স্থিতিশীল, মুনাফা ও তুলনামূলক কম ঝুঁকি রয়েছে, অর্থাৎ ঝুঁকি একটু কম। এই 3টা ব্যাংকের মধ্যে সবচেয়ে কম ঝুঁকি হচ্ছে প্রাইম ব্যাংকের। মনে রাখবেন কোনোটাই ঝুঁকিমুক্ত নয়, পুরো সেক্টরেই চাপের মধ্যে রয়েছে বর্তমানে ব্যাংকিং সেক্টর। ব্যাংকে টাকা রাখবেন এটা ভালো, কিন্তু বুদ্ধিমানের মতো রাখবেন। ব্যাংকের স্বাস্থ্য রিপোর্ট, সংবাদ সব কিছু দেখেই সিদ্ধান্ত নেবেন। আপনি কোন ব্যাংকে টাকা রাখছেন কমেন্টে লিখে জানান। আমি আপনাদের জন্য প্রতিটা ব্যাংকের রিস্ক অ্যানালাইসিস করে দিব। ভিডিওটি উপকারে আসলে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।